হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি ডাকিনী তন্ত্রের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মোস্তফা সিরাজের কর্নেল সমগ্র থেকে ডাকিনী তন্ত্র। আজ পড়ছি শেষ পর্ব। ঘিঞ্জি ট্রাম রাস্তার দুধারে দোকানপাট এত রাত্রে বন্ধ। একটা পান সিগারেটের দোকানে জিজ্ঞেস করে অ্যাডভোকেট শিবপদ ঘোষের বাড়ির খোঁজ পাওয়া গেল। হর্নের শব্দে দারোয়ান যেভাবে শস্যব্যস্তে গেট খুলে দিল, বুঝলাম শাসালো মক্কেলদের জন্য উকিলবাবুর দরজা সর্বদা অবারিত এবং অনেক রাত্রি পর্যন্ত মক্কেল আসে। কর্নেল ড্যাশবোর্ডের আলোয় একটা কাগজ পড়ছিলেন, পকেটে রেখে দিলেন। কৌতূহলটা থেকেই গেল। গাড়ি লনে পৌঁছলে লক্ষ্য করলাম এখনও মক্কেলদের ভিড় জমে আছে। বারান্দায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোককে ঘিরে জনা তিন মক্কেল জটলা করছে। আমাদের দেখে সেই লোকটি তাদের তক্ষুনি বিদায় দিয়ে সম্ভাষণ করলেন, ভিতরে আসুন স্যার। ঘরটা প্রশস্ত, আইনের বইয়ে ঠাসা অনেকগুলো আলমারি দেওয়াল ঘেঁষে দাঁড় করানো, কার্পেট ঢাকা মেঝে এবং সারবন্দি অগুন্তি গদিয়াটা চেয়ার। কয়েকজন অবাঙালি ভদ্রলোক বসে আছেন। নামি ডাক্তারের চেম্বারে যেন রোগীরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন। ওপাশে একটা ঘরে অফিস দেখা যাচ্ছিল, সে ঘরেও এত রাত্রে কর্মব্যস্ততা। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক সম্ভবত উকিলবাবুর ক্লার্ক, চলতি কথা যাদের মোহরিবাবু বলা হয়। অমায়িক হেসে বললেন, একটুখানি বুঝতে হবে স্যার। কর্নেল তার নেম কার্ড দিয়ে বললেন, কার্ডটা দিয়ে আসুন, আমরা অনেক দূর থেকে আসছি। ভদ্রলোক অফিস ঘরে ঢুকে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বললেন, আসুন। অফিস ঘরের একধারে পার্টিশন করা চেম্বার, ভেতরে বেটে খাটো মোটা সোটা মধ্যবয়সী গুফো এবং রাশভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ্য একটা আসনে বসেছিলেন। সামনে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, বসুন, আপনারা আসবেন আমি জানতাম। কর্নেল বললেন, জানতেন? শিববাবু বললেন, কিন্তু আমি বুঝতে পারছি না কেন সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল। সরি মিস্টার ঘোষ, আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আমার সঙ্গীর পরিচয় দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক। জানি, আপনাদের দুজনেরই পরিচয় আমার অজানা নয়। অবনীবাবুর কাছে জেনেছেন? শিববাবু সে কথার জবাব না দিয়ে বললেন, সুদর্শন সুইসাইড করেনি, হি ইজ মার্ডার্ড। এই নাকি আপনার ধারণা? আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন। বেশ তো, পেয়ে থাকলে বলুন, একজন লয়ার হিসেবে আমি লিগ্যাল স্টেপ নেব। মিস্টার ঘোষ, আমি সদানন্দবাবুর উইল সম্পর্কে জানতে এসেছি, কারণ আপনি নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি। হ্যাঁ, আমি ট্রাস্টি। বলুন, আর কি জানতে চান? সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে? তার স্ত্রী। স্ত্রী না থাকলে চণ্ডীতলা আশ্রম। তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা? গোপা সম্পত্তি দাবি করলে তাকে প্রমাণ করতে হবে সে সুদর্শনের স্ত্রী। শিববাবু ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসলেন, কিন্তু সে তো হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে। বলেন কি? তা সুদর্শনের স্ত্রী কি এখন আপনার শেল্টারে আছে? না, আমেরিকা ফিরে গেছে। তাই বুঝি? অ্যাডভোকেট আরও গম্ভীর হলেন। একটু পরে বললেন, আর কিছু জানতে চান? সুদর্শন আপনাকে বলেছিল সুইসাইড করবে, তাই না? ও আমেরিকা যাওয়ার আগে থেকেই মেন্টাল পেশেন্ট। শিববাবু ঘড়ি দেখলেন। এনিওয়ে,
আপনি যদি সত্যি প্রমাণ পেয়ে থাকেন সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে, আমি আপনার পাশে আছি। কি বিষ যেন? পটাশিয়াম সাইনাইড, মিস্টার ঘোষ। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি। ও বাড়িতে খুঁজলে হয়তো এখনও অনেক মারাত্মক বিষ বেরোবে। সদানন্দের ওষুধের কারখানা ছিল। তাছাড়া তার ছেলে বায়োকেমিস্ট ছিল, ছেলের বউও বায়োকেমিস্ট। হাসলেন শিববাবু। মেয়েটা নাকি ডাকিনী বিদ্যারও খেল দেখাতো। ওদিকে অবুটাও তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। যত রাজ্যের পাগলের আখড়া। তবে আপনি বলছেন সুদর্শনকে মারা হয়েছে। কে মারবে? কেনই বা মারবে? ওর স্ত্রীকে সন্দেহ করা যেত, কিন্তু আপনি বলছেন সে আমেরিকা ফিরে গেছে। এবার বলুন, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার? জানি না। আচ্ছা মিস্টার ঘোষ, এবার তাহলে প্রপার্টি আপনি আশ্রমের হাতে তুলে দেবেন? দিতে বাধ্য। সুদর্শনের বউ যখন আমেরিকা চলে গেছে বলছেন, তখন ধরে নেওয়া যায় লিগ্যাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই। ভবতারণকে আপনি চণ্ডীতলা পাঠিয়েছেন কেন মিস্টার ঘোষ? আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনার নজর রাখা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন তো। ভবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, পাছে গোপা প্রপার্টি দাবি করে। অ্যাডভোকেট বড় বড় চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। হ্যাঁ মিস্টার ঘোষ, এবং কাজটা আপনিই করেছেন। শিববাবু নিষ্পলক চোখে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, প্রমাণ করতে পারবেন? কর্নেল উঠে দাঁড়ালেন। প্রমাণ করা কঠিন কাজ নয় মিস্টার ঘোষ। আপনি চণ্ডীতলা আশ্রমের হাতে সদানন্দবাবুর প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। আশ্রম প্রপার্টির স্থাবর অংশ যাতে ভকতজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন। ভকতজি ওই বাড়িতে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি করবেন। আপনি পাবেন প্রচুর কমিশন। অ্যাডভোকেট বাঁকা হাসলেন। আপনি দেখছি অন্তর্যামী। না মিস্টার ঘোষ, কিছুক্ষণ আগে সুদর্শনের ঘরে ঢুকেছিলাম। স্রেফ ইনটিউশন বলতে পারেন। সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি। হঠাৎ মনে হলো বিছানাটা দেখা উচিত। দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজ পেয়েছি। গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি। চিঠিটা সকালে পেলে গোপাকে আমেরিকা ফিরতে দিতাম না। শিববাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, কি চিঠি? সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা গোপাকে দেয়নি, কিংবা পরে দেবে ভেবেছিল, কিন্তু দেবার সুযোগ আর পায়নি। চিঠিটা দেখতে পারি? সরি মিস্টার ঘোষ, চিঠিটা আপনাকে দেখানো যাবে না। পিছন থেকে শিববাবু বললেন, ডোন্ট ফরগেট দ্যাট আই অ্যাম আ লিগাল এক্সপার্ট। ওইসব চিঠি ফিটি দিয়ে কিচ্ছু হবে না মশাই, যা পারবেন করুন। কর্নেল কোনো জবাব দিলেন না। বললেন, চলো জয়ন্ত। পথে যেতে যেতে বললাম, আমার অবাক লাগছে। সুদর্শন গোপাকে ঘৃণা করত। গোপাকে সে খুন করবে বলছিল, এমনকি গোপার জন্যই সে সুইসাইড করতে চেয়েছিল। সেই গোপাকে সে অমন একটা চিঠি লিখল। চিঠিটা পড়লে তুমি ব্যাপারটা বুঝবে। কর্নেল হাসলেন। প্রায় 11:30 বাজে। এত রাত্রে তোমাকে সল্টলেকে ফিরতে দিচ্ছি না। আজকাল রাতের কলকাতা বড় ভয়ঙ্কর। কাগজের অফিস থেকে ফিরতে আমার রাত 1টাও বেজে যায় কোনো কোনো দিন, কাজী ভয় দেখাবেন না। ডাইনের গলিতে ঢোকো জয়ন্ত, কুইক। একটা গাড়ি আমাদের ফলো করছে। ব্যাক ভিউ মিররে একটা গাড়ির আলো চোখে পড়ল। গাড়িটা জোরে আসছিল। ডাইনে ঢুকে গেলাম। নির্জন আঁকা বাঁকা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে গ্রে স্ট্রিট। তারপর কর্নেলের কথা মতো বায়ে ঘুরে সোজা গিয়ে উঠলাম এপিসি সার্কুলার রোডে। কর্নেলের বাড়িতে পৌঁছে বললাম, গাড়িটা কি সত্যি আমাদের ফলো করছিল? হ্যাঁ, সুদর্শনের বাড়ি থেকে বেরিয়ে শিববাবুর বাড়ির কাছে গাড়িটা দেখেছিলাম। আমরা শিববাবুর বাড়ি থেকে চলে আসার কিছুক্ষণ পর দেখলাম
বাগ বাজারে ঢুকছে। আমার ধারণা আমরা সুদর্শনের বাড়ি ঢোকার সময় থেকেই আমাদের ওপর নজর রাখা হয়েছিল। গাড়ির নাম্বার লক্ষ্য করেছেন? সঙ্গে বাইনোকুলার থাকলে নাম্বার দেখতে পেতাম, তবে গাড়িটা কালো অ্যাম্বাসাডর। যাই হোক, খিদে পেয়েছে। ষষ্ঠী, আমরা খাবো। ষষ্ঠীচরণ বলল, সব রেডি বাবামশাই। কেউ ফোন করেনি? ষষ্ঠীচরণ তুম্ব মুখে বলল, সেই মেয়ে ছেলেটা সকালে আসবে বলেছে। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে অভ্যাস মতো কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, অপর্ণা কাল কলেজে যায়নি। কাল সুদর্শন তার কাছে গিয়েছিল। তারপর সে চণ্ডীতলা আশ্রমে গিয়েছিল। কৃষ্ণনগর থেকে কলকাতা আসা ট্রেন বা বাস প্রচুর। রাত 1টায় বাড়ি ফিরে চিঠিটা লিখেছিল। বললাম, চিঠিটা দিন, পড়ি। কর্নেল পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমাকে দিলেন। খুলে দেখি ইংরেজিতে লেখা একটা চিঠি। বাংলায় অনুবাদ করলে মোটামুটি এই দাঁড়ায়, গোপা, তোমাকে আমি ঘৃণা করি। ভেবেছিলাম তোমাকে আগে খুন করে তারপর আত্মহত্যা করব, কিন্তু তুমি ডাইনি। ডাইনিকে খুন করা সহজ নয়, কাজেই তোমাকে রেহাই দিলাম। তুমি বেঁচে থাকো। অবনীদার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক বৈধ করে নিও। তবে অবনীদা লোকটা ভালো নয়। তোমাকে বাবার যে গোপন ফাইলটা দিয়েছিলাম, অবনীদা টের পেলে সেটা হাতাবে, কিংবা তোমাকে নিষিদ্ধ মাদক তৈরিতে প্ররোচিত করবে। তাই তোমার ভালোর জন্য ফাইলটা তোমার সুটকেস থেকে চুরি করেছি। আর একটা কথা, আজ চণ্ডীতলা আশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মা আমাকে আসতে দিচ্ছিলেন না, জোর করে চলে এলাম। মা আমাকে সাবধান করে দিয়ে বলেছেন, শিবু উকিল আর ভকতবাবু চক্রান্ত করছে। আমি যেন তোমাকে নিয়ে শিগগির আমেরিকা ফিরে যাই, তাহলে বাড়িটা আশ্রমের দখলে আসবে না এবং ভকতজিও জলের দরে কিনতে পারবে না। স্বামী ব্রহ্মানন্দ নাকি সাধাসিধে মানুষ। ভকতজি তাকে ভক্তিতে নুইয়ে ফেলেছে। তাকে স্বামী ব্রহ্মানন্দ কথা দিয়েছেন, বাড়িটা যদি আশ্রমের হাতে কোনোদিন আসে তাহলে ভকতজিকেই বেচে দেবেন। ভক্তের সঙ্গে দরাদরি আবার কি? ভকতজি মাত্র 50,000 টাকা দেবে, অথচ বাড়িটার দাম খালি জমি সমেত এ বাজারে অন্তত কয়েক লক্ষ টাকা। যাই হোক, আমি আত্মহত্যা করার কথাটা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি, কিন্তু আমি আত্মহত্যা তো করবই। তারপর তুমি আমার প্রপার্টির মালিক হবে, তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। আর বেশি কিছু লেখার ধৈর্য নেই। তুমি ডাইনি। শিবু উকিল আর ভকতজিকে তুমি তোমার ডাইনি বিদ্যার জোরে জব্দ করতে পারবে। চিঠিটা তাড়াহুড়ো করে লেখা, তলায় সুদর্শন তারিখ দিয়ে সই করেছে। সময় রাত 3:15, তাও লিখেছে। বললাম, বদ্ধ পাগল। কর্নেল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে বললেন, বদ্ধ পাগল নয়, অসুখটা সম্ভবত স্কিজোফ্রেনিয়া। এসব মানসিক রোগীর কাছে বাস্তব অবাস্তবের সীমারেখা ঘুচে যায়। সে কি করছে তা অনেক সময় টের পায় না। হ্যালুসিনেশন বা ভুল দেখা এই অসুখের একটা লক্ষণ। তাছাড়া এদের কাছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। কাজী সুদর্শন কোনো এক সময়ে আত্মহত্যা করতই, কিন্তু খুনির তর হয়েছিল না। বললাম, শিববাবু এবং ভকতজি ভবতারণকে দিয়ে খুন করিয়েছেন, আমি শিওর। কারণ সুদর্শনের সুইসাইডাল নোট চুরি এবং তার কফির পেয়ালায় সাইনাইড রাখা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া সে মুখোশ পরা একটা লোকের সাহায্যে ভয় দেখিয়ে গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। এটা তো আপনারই সিদ্ধান্ত। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, হ্যাঁ, ভবতারণ এটা করেছে। শিববাবু এবং ভকতজির কথাতেই করেছে। উইল অনুসারে নাকি তার 500 টাকা মাস ওহারা। তার মতো মানুষ ওদের কথার দায় পড়ে কাজ করতেই পারে। তাছাড়া গোপাকে সে হয়তো পছন্দ করতো না।
চণ্ডীতলা আশ্রমে চিঠি নিয়ে যেতেও সে বাধ্য। কিন্তু কিন্তুটা কিসের? সুদর্শনের সুইসাইডাল নোট ইংরেজিতে লেখা। ভবতারণ ইংরাজি জানে না। তার চেয়ে বড় কথা, শিববাবু এবং ভকতজি সুইসাইডাল নোটের খবর পেলেন কিভাবে? সুদর্শন সবাইকে বলে বেরিয়েছে সুইসাইড করবে, কিন্তু অলরেডি সেই চিঠিও লিখে রেখেছে। এমন কথা কি তার পক্ষে বলা সম্ভব? কোনো আত্মহত্যাকারী কি বলে বেড়ায় আত্মহত্যার চিঠিও লিখে ফেলেছে? সুদর্শনের মতো মানসিক রোগীর পক্ষে? বাধা দিয়ে কর্নেল বললেন। তাহলে তোমাকে এবং গতকাল সকালে আমাকেও বলতো। মানসিক রোগী বলেই বাকি কথাটাও বলা তার পক্ষে স্বাভাবিক ছিল। স্মরণ করো জয়ন্ত, কাল সকালে সে আমাদের সঙ্গে কথা বলার সময় ওই যা চিঠিটা বলে হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যদি চিঠিটা হারিয়ে গিয়ে থাকতো, সে হইচই বাঁধাতো, অন্তত গোপা জানতে পারত। গোপা আমাদের সে কথা বলতো। এ থেকে ধরে নিচ্ছি চিঠিটা সে লিখতে লিখতে উঠে এসেছিল, লেখার পর কোথাও লুকিয়ে রেখেছিল, সেখান থেকে কেউ চুরি করে। সুদর্শন নিশ্চয়ই টের পায়নি, পেলে সাবধান হয়ে যেত। এখানেই আসছে টাইমিং এর প্রশ্ন। সুদর্শন আত্মহত্যার নির্দিষ্ট সময় স্থির করেনি। এমনকি গত রাত্রে গোপাকে লেখা চিঠিতেও তার আভাস নেই। গোপাকে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছেন দেখছি। দিয়েছি, কারণ তার মিশন ছিল ভিন্ন। কয়েক লক্ষ টাকার প্রপার্টির চেয়ে সদানন্দবাবুর ফর্মুলার দাম অনেক বেশি। সুদর্শন তাকে ওটা দিয়েছিল। তার মৃত্যুর পর গোপা আবিষ্কার করেছে ওটা সুটকেসে নেই। তাহলে অবনী মৈত্র? হ্যাঁ, অবনী আমার সন্দেহের তালিকায় আছে। তার মোটিভ? টাকার বিনিময়ে ভগৎজিকে সুইসাইডাল নোট সে বেচতেই পারে, কিন্তু তাকে কেউ টেলিফোনে নাকি ভয় দেখিয়েছে। এর কারণ কি? কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে বললেন। মাই গুডনেস, রাত প্রায় 1টা বাজে, শুয়ে পড়া যাক। ভোরে উঠে কর্নেল বাড়ির ছাদে তার বিচিত্র শূন্যদান পরিচর্যায় যান। 8টায় নেমে আসেন। 8:30টায় ষষ্ঠীটাকে ঘুম ভাঙল। ষষ্ঠী মুচকি হেসে বলল, সেই মেয়ে ছেলেটাই এসেছে দাদাবাবু। অপর্ণা রায়? আগে আপনি বাথরুম সেরে আসুন, কফি রেডি করি গে। কিছুক্ষণ পরে কফির পেয়ালা হাতে ড্রয়িং রুমে গেলাম। কর্নেল তার রীতি অনুসারে সম্ভাষণ করলেন। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। অপর্ণার মুখে শোক দুঃখের গাঢ় ছাপ। আস্তে আস্তে বলল, আমি উঠি কর্নেল সরকার, এখান থেকে শিয়ালদা চলে যাব। আজ কলেজে না গেলেই নয়। সে চলে যাওয়ার পর বললাম, অপর্ণা কি বলছে? সুদর্শন তাকে একটা ফাইল রাখতে দিয়ে এসেছিল। কিসের বুঝতে পারেনি অপর্ণা। নড়ে বসলাম। সেই ড্রাগ ফর্মুলার ফাইল? হ্যাঁ, সুদর্শন অপর্ণাকে বলেছিল পরে একসময় সে ওটা ফেরত নেবে, তবে তারপর আত্মহত্যা সে করবেই। তাহলে দেখা যাচ্ছে সে আত্মহত্যার সময় ঠিক করেনি। ঠিক ধরেছ। ফাইলটা কি এখনো অপর্ণার কাছে আছে? না, আমাকে দিয়ে গেল। বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলেন। কাগজের মোড়ক খুলতেই একই সাইজের একটা ফাইল বেরোলো। কর্নেল বললেন, দেখো, বুঝতে পারো নাকি? ক্লিপে আটা এক গোছা পুরনো কাগজপত্রে ইংরাজিতে অজানা শব্দ লেখা এবং দুর্বোধ্য আঁকছোক। পাতায় পাতায় নকশাও আছে। ফেরত দিয়ে বললাম, এক বর্ণ বুঝলাম না, তবে আপনি কোটিপতি হওয়ার এমন সুযোগ আর পাবেন না। কর্নেল গোমরা মুখে বললেন, ফাইলটা এখনই পুড়িয়ে ফেলবো। এটা সাংঘাতিক বিষধর সাপ। চলো ছাদে গিয়ে এটা পোড়ানো যাক। ছাদের বাগানের এক কোণে কর্নেল ফাইলটা পুড়িয়ে ছাই করে দিলেন। তার একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, এক সাধু বাবা এসেছেন, বললেন খুব জরুরি দরকার। নেমে এসে দেখি গেরুয়া পোশাক পরা অবনী তান্ত্রিক
ত্রিশূল হাতে বসে আছে। কর্নেল বললেন, কি ব্যাপার অবনীবাবু, কোনো গন্ডগোল হয়নি তো? অবনীতান্ত্রিক হাসল। মা আমাকে সারাক্ষণ গার্ড দিচ্ছেন, গন্ডগোল করে কার সাধ্য। একটা সুখবর দিতে এলাম। আপনার চলে আসার পর ধ্যানে বসেছিলাম, ভোর রাত্রে কোপাকে খুঁজে বের করলাম। বলেন কি, কোথায়? দিল্লিতে। আপনি দিল্লি মন্ত্রবলে উড়ে গিয়েছিলেন বুঝি? ধুর মশাই, তন্ত্রের আকর্ষণ। ট্রাঙ্কলে নিজেই সাড়া দিল, বলল আমেরিকা ফিরে যেতে চেয়েছিল, প্ল্যান ক্যান্সেল করেছে। আজ কিংবা কালই কলকাতা আসছে। আমি যেন কথাটা আপনাকে জানিয়ে দিই। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়ে পড়লেন, ভালো। ভবতারণের খোঁজ পাননি এখনো? পেয়েছি। ব্যাটার ছেলে চণ্ডীতলা আশ্রমে গেছে। ধ্যানে খোঁজ পেলেন তাহলে? তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসতে লাগলো। ভবার জন্য ধ্যানে বসতে হবে? ধ্যান অত সস্তা? শিবু উকিলের মুহুরি কালীবাবুর সঙ্গে রাস্তায় দেখা হলো। বললাম, ভবার খবর জানো কালিদা? কালিদা বলল, বাবু ওকে চণ্ডীতলা আশ্রমে পাঠিয়েছে। ব্যাপারটা বুঝলেন? না তো। অবনী মৈত্র চোখ নাচিয়ে বলল, ব্রহ্মানন্দকে চিঠি লিখে পাঠিয়েছে, কামন, অল ক্লিয়ার। আসুক না কেউ, পেটে ত্রিশূল বিধিয়ে দেব। গোপা প্রপার্টির মালিক, আমি উইলের সাক্ষী। শিবু উকিল ফ্যাকরা বাঁধালে রঞ্জুবাবুকে লড়িয়ে দেব। কে তিনি? শিবু উকিলের বই মাত্রেও দাদা, বাঘা উকিল। দুজনের মুখ দেখা দেখি নেই। কেস দিলে লুফে নেবে, বুঝলেন তো? কর্নেল চোখ তুলে বললেন, আচ্ছা অবনীবাবু, আপনি তো আপনার পিসে মশাইয়ের ওষুধ কারখানায় কাজ করতেন। কি কাজ করতেন? কাজ মানে ওভারঅল সুপারভিশন। কিছু মনে করবেন না। আপনার পড়াশোনা কতদূর? অবনীতান্ত্রিক যথারীতি কারণ বাড়ি পান করেছে সকালে। কথাবার্তা সুরেই তা বোঝা যাচ্ছিল। বলল, ছোটবেলা থেকে পিসে মশাইয়ের কাছে মানুষ, মা বাবার মুখ মনে পড়ে না। পিসে মশাই খোঁচা মেরে মেরে বিএসসি পর্যন্ত তুলেছিলেন, কিন্তু মা আমাকে অন্যদিকে টানছিলেন। টানাটানিতে শেষে মায়েরই জয় হলো। তারা ব্রহ্মময়ী, মাগো। এবার উঠি মশাই, গঙ্গা স্নান করেই চলে এসেছি। আচ্ছা অবনীবাবু, আপনার পিসে মশাইকে পুলিশ কি কেসে অ্যারেস্ট করেছিল? অবনী বাঁকা মুখে বলল, আপনাকে কাল রাত্রি বলেছি, পিসে মশাই খুব বাজে লোক ছিলেন। আমাকে সঙ্গে নিয়ে আদিবাসী মুলুকে ওদের টোটকা জড়িবুটি কিনতে যেতেন। তবে মাথা ছিল মশাই, নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ কেন ওকে অ্যারেস্ট করেছিল? অবনীতান্ত্রিক চাপা স্বরে বলল, নিজের নামে একটা ওষুধ তৈরি করেছিল, সদানন্দ বটিকা। সব কৌটোর গায়ে লেখা থাকতো স্নায়ু দৌর্বল্যের ওষুধ, কিন্তু কিছু কিছু কৌটোর গায়ে লাল যুক্ত চিহ্ন থাকতো। সেগুলো কিন্তু সাংঘাতিক ড্রাগ। মিলিয়ে মিশিয়ে কৌটোগুলো প্যাকেট ভর্তি চালান যেত দেশ বিদেশে। ব্যাস, তারপর কেউ ব্যাপারটা ফাঁস করে দিল। অ্যান্টি ড্রাগ সেল থেকে অফিসাররা পুলিশ নিয়ে এসে পিসে মশাইকে পাকড়াও করলো। শেষে শিবু উকিল বাঁচিয়ে দিয়েছিল। সেই ড্রাগের ফর্মুলা সম্পর্কে আপনি কিছু জানেন? না মশাই, আমার ড্রাগ টাগ নিয়ে মাথা ব্যথা নেই। মায়ের কৃপায় কারণ বাড়ি যথেষ্ট। তবে লুকোবো না, রাত্রিবেলা বাবার সেবাও একটুখানি করি। বাবাকেও তো দেখতে হবে, বাবার প্রসাদ খাই। ভাঙ? হ্যাঁ। গোপা আপনাকে সদানন্দ বটিকা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি? কই না তো। তারা ব্রহ্মময়ী, মাগো। উঠি কর্নেল সাহেব। অবনীতান্ত্রিক উঠে দাঁড়ালো। তারপর দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে বলল, আসল কথাটাই তো বলা হয়নি।
আপনারা যেন আর আমাদের তল্লাটে যাবেন না মশাই। শিব উকিলের মুহুরি কালিদা আমাকে বলছিল বাবুর পেছনে গোয়েন্দা লাগিয়েছে কে জানো অপু। আমি চেপে গেলাম। তখন কালিদা বলল বাবু গোয়েন্দা দুটোকে গঙ্গায় ভাসিয়ে দেবেন। বাবুর পোষা গুন্ডারা ওত পেতে আছে, বুঝলেন তো। সে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে বেরিয়ে গেল। ষষ্ঠীচরণ দরজা বন্ধ করতে গেল। কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর বললেন, তাহলে গোপা ফিরে আসছে। দিল্লি গিয়ে হঠাৎ প্ল্যান বদলানোর কারণ কি হতে পারে? স্পষ্টই সে ভয় পেয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ সাহসী হয়ে উঠল। শিবপদবাবুর যা মনোভাব জেনেছি তাতে গোপার সঙ্গে সংঘর্ষ অনিবার্য। গোপার জীবনে ঝুঁকিও আছে, ঝুঁকি নিয়েই সে ফিরে আসছে। বললাম দিল্লিতে গিয়ে হয়তো সে তার গ্রুপের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। ওদের নেটওয়ার্ক সর্বত্র ছড়িয়ে আছে। ফর্মুলা উদ্ধার করার জন্যই গোপাকে কলকাতা ফিরতে হচ্ছে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে খবর দিতে বলার কারণ কি? জাস্ট আ ফর্মালিটি। আপনি ওর ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই। না জয়ন্ত, আমি গোপার চ্যালেঞ্জের গন্ধ পাচ্ছি। আপনাকে চ্যালেঞ্জ? গোপা আপনাকে ভালোই জানে। নেচার পত্রিকায় প্রবন্ধের তলায় দু চার কথায় লেখা আমার পরিচিতি থেকে আমাকে তত বেশি জানা ওর পক্ষে সম্ভব নয়। বলে কর্নেল হাঁকলেন। ষষ্ঠী, ব্রেকফাস্ট। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, সব রেডি বাবামশাই। কর্নেল উঠলেন। কুইক জয়ন্ত, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। না, গাড়িতে নয়, ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন, তারপর ট্রেনে। চণ্ডীতলা আশ্রমে যাবেন? হ্যাঁ, সুদর্শনের মায়ের সঙ্গে কথা বলতে চাই। ট্রেনে কৃষ্ণনগর পৌঁছতে প্রায় 1:15 বেজে গিয়েছিল। একটা হোটেলে খেয়ে নিয়ে আমরা বাস স্টপেজে গেলাম। 3টের আগে বাস নেই। তাও বাস স্টপ থেকে নেমে নাকি প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। তার চেয়ে এক্কা গাড়ি ভালো, একেবারে আশ্রমে পৌঁছে দেবে। মোটে 6 কিলোমিটার দূরত্ব। কর্নেলের পোশাক ট্যুরিস্টের, মাথায় টুপি, কাঁধে কিট ব্যাগ এবং প্রজাপতি ধরা নেট। গলায় ঝুলছে বাইনোকুলার এবং ক্যামেরা। আমার পরনে শুধু প্যান্ট শার্ট। এক্কা গাড়ির কোচওয়ান মৌকা বুঝে 30 টাকা হাঁকল। রোগা টিংটিংয়ে টাট্টু ঘোড়া সম্ভবত কর্নেলের ওজনে চাপে কাহিল হয়ে যাচ্ছিল। বেহদ্দ পিচ রাস্তার পর মোরাম বিছানো রাস্তা, তার অবস্থাও শোচনীয়। তবে আশ্রম যাত্রীদের ভিড় দেখার মতো। ওই এক চিলতে রাস্তায় কি কৌশলে আরও এক্কা, গরু মোষের গাড়ি, সাইকেল রিক্সা এবং প্রাইভেট কার পরস্পরকে পাশ কাটিয়ে যাচ্ছে, তাও দেখার মতো। সরকারি বনসৃজন প্রকল্পের রূপায়ণ, মৌসুমি ধান ক্ষেত, ইট খোলা একটা ছোট্ট গ্রাম। তারপর অদূরে নদীর বাঁক দেখা গেল। কর্নেল সারা পথ চোখে বাইনোকুলার রেখে পাখি দেখছিলেন। মাঝে মাঝে সাদা বক ছাড়া আমার চোখে আর কোনো পাখি পড়ল না। আশ্রমের গেটের সামনে দুধারে খলপা আর চটের ছাউনি দেওয়া কয়েকটা দোকান। ভিড় গিজগিজ করছে। এক্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে কর্নেল এগিয়ে গেলেন। জুতো পরে আশ্রমে ঢোকা যাবে না। কর্নেল গেটের প্রহরী একজন ভক্তকে জিজ্ঞেস করলেন, আশ্রমের স্কুল কোথায়? সে বলল, ডান দিকে ঘুরে চলে যান। আশ্রমের প্রাচীর নিচু, কিন্তু পেরেক কাঁটাতারের বেড়া। ঘন গাছপালা দেখা যাচ্ছিল ভেতরে। মন্দির, নাট মন্দির, সারবন্দি কুটির এবং মাইকে সংকীর্তন। স্কুলের গেটটা ছোট, ভেতরে ফুল বাগিচা ঝলমল করছে। এদিকটা মোটামুটি শান্ত এবং নিরিবিলি। মাইকের আওয়াজ এদিকে না পৌঁছানোর কারণ দোতলা এবং লম্বা বাড়ি। বাড়িটা চেহারা দেখে বোঝা যায় খুব পুরনো, সম্ভবত কোনো বড়লোক বা জমিদারের বাড়ি। আশ্রমকে দান করা হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে কর্মশালা। প্রাঙ্গণে একদল ছাত্রী বিচিত্র অঙ্গভঙ্গিতে কসরত করছে। একজন শিক্ষিকা সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন।
আমরা অফিস ঘরে ঢুকলাম। নীল পাড়ে সাদা শাড়ি পরা 3 জন মহিলা একসঙ্গে মুখ তুললেন। কর্নেল নমস্কার করে বললেন, আমরা করুণাময়ী দেবীর সঙ্গে একটু দেখা করতে চাই। একজন মহিলা বললেন, হেডমিস্ট্রেস তো অসুস্থ, স্কুলে আসেননি কাল থেকে। আমরা কলকাতা থেকে আসছি, যদি ওর কোয়ার্টারটা দেখিয়ে দেন বাধিত হব। উনি কি দেখা করবেন? ভীষণ অসুস্থ। কর্নেল পকেট থেকে কার্ড বের করে বললেন, এই কার্ডটা ওকে দিলে আশা করি উনি দেখা করবেন। লক্ষ্য করলাম কর্নেলের এই কার্ডটা অন্য কার্ড। সাধারণ কার্ডে নামের নিচে শুধু লেখা থাকে নেচারিস্ট। এই কার্ডের নামের নিচে লেখা আছে প্রাইভেট ইনভেস্টিগেটর। মহিলা কার্ডটি দেখে বললেন, প্রাইভেট ইনভেস্টিগেটর মানে? মানে নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ, করুণাময়ী দেবী ঠিকই বুঝবেন। মহিলা একটু দ্বিধার সঙ্গে বললেন, চলুন। স্কুল বাড়ির পেছনে গাছপালার ভেতর সারবন্দি একতলা ঘর দেখা যাচ্ছিল। তার উল্টো দিকে একটা আলাদা একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা ছোট মন্দির, এক টুকরো ফুলবাগান। বাড়িটার বারান্দায় তেমনি নীল পাড়ে সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়েছিল। সে আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমাদের সঙ্গিনী মহিলা বললেন, শুভা, মাসিমা কেমন আছেন রে? এরা কলকাতা থেকে মাসিমার সঙ্গে দেখা করতে এসেছেন। শুভা আসতে বলল, মাসিমা শুয়ে আছেন। মহিলা পর্দা তুলে সামনেকার ঘরে ঢুকে গেলেন। শুভা কর্নেলকে দেখছিল। কর্নেল মিষ্টি হেসে বললেন, আপনি টিচার? শুভা মাথা দোলালো, আমি নার্স। আশ্রমে হাসপাতাল আছে বুঝি? হ্যাঁ। এই সময় সেই মহিলা বেরিয়ে এসে বললেন, ভেতরে যান আপনারা। শুভা, আমি যাই রে, তুই তো আছিস। ভেতরে ঢুকে দেখি সাদামাটা বিছানায় প্রৌঢ়া এক মহিলা বসে আছেন। পরনে সাদা থান, চেহারায় রুক্ষ ভাব। চশমার ভেতর চোখ দুটি তীক্ষ্ণ, রোগাটে গড়ন, গায়ের রং ফ্যাকাশে। কার্ডটা ওর হাতের মুঠোয় ধরা। বললেন, বসুন। ঘরে আসন বলতে একটা মোড়া এবং একটা চৌকোটুল, দুটোই অবশ্য গদি আটা, সম্ভবত এই আশ্রমেরই তৈরি। কর্নেল মোড়ায় বসে বললেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ। আপনি কি ইনভেস্টিগেট করছেন? আপনার ছেলে সুদর্শনের মৃত্যু সম্পর্কে। খোকা সুইসাইড করেছে। আমাকে ওর দুঃখের কথা বলতে এসেছিল। আমি ওকে আটকে রাখার চেষ্টা করেছিলাম, পারিনি। সুইসাইডের খবর আপনাকে ভবতারণ দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে কাল এসেছিল। রাত্রে আশ্রমে থেকে সকালে ফিরে গেছে। আমার সঙ্গে দেখা করে যায়নি। তবে ভবতারণ খোকার বউ সেজে থাকা মেয়েটাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, এইটুকুই যা সান্ত্বনা। ওই মেয়েটাই খোকার আত্মহত্যার জন্য দায়ী, খোকা আমাকে বলেছিল। কিন্তু আমি কি করতে পারি? যাও বা পারতাম, সময় পেলাম না। খোকা বরাবর হঠকারী স্বভাবের ছেলে ছিল। আপনি সদানন্দবাবুর উইলের কথা জানেন? গুরুজির কাছে শুনেছি। প্রপার্টি আপনাদের আশ্রম পাবে, তাই না? করুণাময়ী একটু চুপ করে থাকার পর বললেন, গুরুজিকে বলে রেখেছি ওই পাপের সম্পত্তি যেন না নেন। কর্নেল হাসলেন, বললেন, পাপের সম্পত্তি পুণ্যের কাজে লাগানো উচিত। না, আমি গুরুজিকে বলেছি, উনি ওই সম্পত্তি নিলে আমি আশ্রম ছেড়ে চলে যাব। গুরুজি কি বলেছেন? আমাকে ভেবে দেখতে 2 দিন সময় দিয়েছেন, কিন্তু আমার এক কথা। কর্নেল একটু ইতস্তত করে বললেন, ক্ষমা করবেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। করুন, আমি স্পষ্ট কথা ভালোবাসি। সদানন্দবাবুর সঙ্গে আপনার লিগালি ডিভোর্স হয়েছিল কি? আমরা কোর্টে যাইনি, গুরুজির আদেশে আমাদের সেপারেশন হয়েছিল। করুণাময়ী ঠোঁটের কোণা কামড়ে ধরে যেন আত্মসম্বরণ করলেন। তারপর বললেন, খোকার মৃত্যু সম্পর্কে আপনি তদন্ত করছেন কেন? কে আপনাকে তদন্তের ভার দিয়েছে? ওই বজ্জাত মেয়েটা? না,
আমার ব্যক্তিগত কিছু হবি আছে। আসলে আমি একজন রহস্যভেদী। করুণাময়ী আবার তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন। খোকার মৃত্যুতে কি কোনো রহস্য আছে? আছে, তাকে কেউ মার্ডার করেছে। কি বললেন? মার্ডার, ঠান্ডা মাথায় হত্যা। আপনার ছেলের মানসিক অসুখ ছিল, সে আত্মহত্যার কথা সবাইকে বলে বেড়াচ্ছিল, এমনকি একটা সুইসাইডাল নোটও লিখেছিল। কিন্তু ওটা তার অবচেতন অভিমানেরই প্রকাশ মাত্র। সুইসাইড সে শেষ পর্যন্ত হয়তো করতো না। আমি হয়তো বলছি, কারণ সে ঠিক করেনি কখন আত্মহত্যা করবে। আমার ধারণা সে এইভাবে তার স্ত্রী গোপার মনোযোগ দাবি করেছিল এই মাত্র। গোপা, শুধু গোপা তাকে সুস্থ করে তুলতে পারত, কিন্তু গোপা তা করেনি। কেন করেনি এখনো আমি জানি না, তবে কেউ এই সুযোগটা নিয়েছে। সুইসাইডাল নোট চুরি করেছে, তারপর তার কাপে পটাশিয়াম সাইনাইডের বড়ি রেখে দিয়েছে। ভোরে কফি খাওয়ার অভ্যাস ছিল সুদর্শনের, খুনি তা জানত। গ্যাস ওভেনের কাছে একটা কাপে বড়িটা ছিল, জায়গাটা আমি দেখেছি। সেখানে সরাসরি আলো পড়ে না, সাদা কাপের তলায় সাদা বড়ি। চিন্তা করুন, অভ্যেস মতো সুদর্শন তাতে কফি ঢেলেছে এবং কফিতে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ঢলে পড়েছে। খুনি তাকে টানতে টানতে নিয়ে গিয়ে পাশের ঘরে টেবিলে বসিয়ে দিয়েছে এবং টেবিলে সুইসাইডাল নোটটা পেপার ওয়েট চাপিয়ে রেখে দিয়েছে। গ্যাসের ওভেনের তলা থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে নিয়ে গিয়ে পাশের ঘরের টেবিলের নিচে ফেলেছে। দুহাতে মুখ ঢাকলেন করুণাময়ী। শরীর কেঁপে উঠল। প্লিজ মিসেস স্যান্ডাল, একটু শান্ত হন। করুণাময়ীর চোখে জল। রুক্ষ কণ্ঠস্বরে বললেন, আমি মিসেস স্যান্ডাল নই। আইনের চোখে আপনি এখনো মিসেস স্যান্ডাল। প্লিজ ফেস দ্য রিয়েলিটি। করুণাময়ী একটু পরে আস্তে আস্তে বললেন, কে খুন করলো খোকাকে? কেন খুন করলো? আপনার কি ধারণা আমি জানতে চাই, তাছাড়া আপনার সাহায্যও পেতে চাই। আপনি পটাশিয়াম সায়ানাইড বললেন, তাই না? হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড। করুণাময়ী খুব চাপা স্বরে বললেন, হ্যাঁ, আমি আপনার সঙ্গে কলকাতা যাব। বেশ তো। করুণাময়ী ফিসফিস করে বললেন, হ্যাঁ, আপনারা গিয়ে মেন গেটের বাইরে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। শুধু এটুকু বুঝেছিলাম, করুণাময়ী চুপি চুপি আশ্রম থেকে কলকাতা যেতে চান। কর্নেলকে জিজ্ঞেস করে কোনো হদিশ পায়নি। এক্কা গাড়ি চেপে কৃষ্ণনগর স্টেশন, তারপর ট্রেনে শিয়ালদা পৌঁছতে রাত 8:30 বেজে গিয়েছিল। সারা পথ করুণাময়ী গম্ভীর এবং নীরব ছিলেন, কর্নেলও তাই। শিয়ালদা থেকে ট্যাক্সি চেপে বাগবাজারের দিকে যাওয়ার সময় আমার খুব অস্বস্তি হচ্ছিল। কর্নেল নির্বিকার, পেছনে কোনো কালো অ্যাম্বাসেডর দেখা মাত্র মনে হচ্ছিল আমাদের ফলো করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কালো গাড়ি ফলো করে এলো না। ট্যাক্সি চালক ট্রাম লাইন থেকে গলিতে ঢুকতে রাজি হলো না। কালকের মতো এ রাত্রেও এলাকা জুড়ে লোডশেডিং। প্রতি মুহূর্তে আমার আশঙ্কা হচ্ছিল শিববাবুর গুন্ডারা হামলা করবে। বাড়ির গেটের কাছে গিয়ে করুণাময়ী ডাকলেন, ভবতারণ, অবু। পটিকোর ছাদ থেকে টর্চের আলো এসে পড়ল। অবনীর সাড়া পাওয়া গেল। কে? কি চাই? আমি, গেট খুলে দে। টর্চ নিভে গেল। একটু পরে নিচের প্রাঙ্গণে আবার জ্বলে উঠল। অবনী ত্রিশূল আর টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে আসছিল। করুণাময়ী রুষ্ট স্বরে বললেন, আলো নিভিয়ে দে বলছি। কি কাণ্ড, পিসিমা না? আমি স্বপ্ন দেখছি না তো? ব্রহ্মময়ী মা গো! ন্যাকামি করলে থাপ্পড় খাবি। শিগগির গেট খুলে দে বলছি। অবনী গেট খুলে দিল। আমরা ঢুকলে সে তক্ষুনি তালা এঁটে দিয়ে বলল, মায়ের কি লীলা, আমি মায়েরই বিশ্বাস করতে পারছি না। চুপ, ভবতারণ কোথায়? সন্ধ্যায় বেরিয়েছে। অবনী হাঁটতে হাঁটতে বলল, দুপুরে বেটার ছেলে ফিরল, বাড়ি ঢুকতে দেব না ভেবেছিলাম, কিন্তু ঝামেলার ভয়ে ওকে ঘাঁটালাম না।
শিবু উকিলের গুন্ডাদের নিয়ে এসে উল্টে আমাকেই যদি বাড়ি থেকে বের করে দেয়, তা তুমি হঠাৎ এসে পড়বে কল্পনাও করিনি। মায়ের দিব্যি, কর্নেল সাহেব তোমাকে ডেকে এনেছেন মনে হচ্ছে। ও মশাই, ব্যাপারটা কি? কর্নেল বললেন, গোপার খবর কি অবনীবাবু? এখনো পৌঁছতে পারেনি, তবে অলরেডি আমি রঞ্জুবাবুর সঙ্গে কনসাল্ট করে এসেছি। করুণাময়ী দোতলায় উঠে বললেন, অবু, খোকা কোন ঘরে ছিল? পিসে মশাইয়ের ঘরে। ঘরটা খুলে দে আর লণ্ঠন বা মোম নিয়ে আয়। অবনী নিজের ঘর থেকে আগে হ্যারিকে নিয়ে এলো, তারপর সুদর্শনের ঘরের তালা খুলল। করুণাময়ীর নার্ভ যে কত শক্ত তা টের পাচ্ছিলাম। বললেন, কর্নেল সাহেব, আমাকে সব বুঝিয়ে দিন। খোকাকে যে সত্যি মার্ডার করা হয়েছে আপনি কি করে বুঝলেন? আমি ডিটেলস জানতে চাই। কর্নেল সেই চেয়ারে বসে হাত দুটো টেবিলে বিছিয়ে মুখ কাত করে রেখে চমৎকার অভিনয় করলেন। তারপর বললেন, ভাঙা কাপটা এখানে পড়েছিল। চেয়ারে বসে কফিতে চুমুক দিলে কাপ নিচে পড়বে না। পটাশিয়াম সাইনাইড কয়েক সেকেন্ডেই কাজ করে। কাজেই কাপটা টেবিলেই গড়িয়ে পড়া উচিত ছিল। টেবিলে কোনো তরল পদার্থের চিহ্ন ছিল না। ডান হাত টেবিলে ওভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল না। এবার সুদর্শনের ল্যাবে আসুন। অবনীর হাত থেকে করুণাময়ী হ্যারিকেন নিলেন। অবনী বলল, আমি পোর্টিকোর ছাদে যাচ্ছি পিসিমা, বাড়িতে চোর ঢুকতে পারে, পাহারা দিকে। সে চলে গেল। সুদর্শনের ল্যাবে ঢুকে করুণাময়ী শ্বাস ছেড়ে আস্তে আস্তে বললেন, এ ঘরে খোকার বাবার ল্যাবরেটরি ছিল। কর্নেল গ্যাস ওভেনের কাছে গিয়ে খুদে টর্চ জেলে হাঁটু মুড়ে বসলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন, গম্ভীর মুখে বললেন, আশ্চর্য, কাপের কয়েকটা সূক্ষ্ম কুচি পড়েছিল, নেই। কফির দাগ ছিল, ঘষে মুছে দিয়েছে কেউ। করুণাময়ী এগিয়ে গেলেন একটি কাচের দেওয়াল আলমারির দিকে। নানান সাইজের কৌটো, প্যাকেট আর শিশি বোতলে আলমারিটা ভর্তি। উনি কাচের পাল্লা ধরে টানতেই খুলে গেল। কর্নেল বললেন, আলমারিটা খোলা ছিল দেখছি। করুণাময়ী লণ্ঠনটা আমাকে দিয়ে একটা চেয়ার টেনে আনলেন। চেয়ারে উঠে উপরের তাকের পেছনে হাত ভরলেন। তারপর ব্যস্তভাবে খোঁজাখুঁজি শুরু করলেন। কর্নেল বললেন, পটাশিয়াম সাইনাইডের শিশি খুঁজছেন কি? হ্যাঁ, কিন্তু পাচ্ছি না। আপনি জানতেন ওখানে শিশিটা ছিল? জানতাম। করুণাময়ী চেয়ার থেকে নামলেন। তবে 1 বছর আগের কথা, খোকার বাবা পরে কোথাও সরিয়ে রেখে থাকবে। শুধু বুঝতে পারছি না আলমারিটা খোলা কেন। সুদর্শন হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছিল। করুণাময়ী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ল্যাবের ভেতর ঘোরাঘুরি করে বললেন, এই ল্যাবে অনেক নতুন যন্ত্রপাতি দেখছি। এ দুটো কি কম্পিউটার? হ্যাঁ, আপনার বৌমাও বায়োকেমিস্ট, স্বামীর রিসার্চের ব্যবস্থা করে দিয়েছিল। করুণাময়ী বাঁকা মুখে বললেন, ওর চালাকি খোকা ধরতে পেরেছিল। সরল সাদাসিধে ছেলেটাকে এক্সপ্লয়েট করছিল মেয়েটা। কর্নেল পকেট থেকে সুদর্শনের লেখা চিঠিটা বের করে দিলেন। বললেন, পড়ে দেখুন। করুণাময়ী একটা টেবিলে লণ্ঠন রেখে চিঠিটা পড়লেন। তারপর বললেন, আমি খোকাকে কখনো বলিনি বউকে নিয়ে আমেরিকা ফিরে যাক। এই কথা খোকা কেন লিখলো জানি না। আমি ওকে বলেছিলাম, ওকে তোর বাবার ফর্মুলা দিয়ে ভুল করেছিস, ফাইলটা কেড়ে নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। কর্নেল বললেন, ফাইলটা কেড়ে নেওয়ার সাহস সুদর্শনের ছিল না, তাই গোপনে গোপা সুটকেস থেকে হাতিয়ে নিয়েছিল। এখন বুঝলাম আপনার কথায় সে এই কাজ করেছিল। ফাইলটা কি খুঁজে পেয়েছেন আপনি? ফাইলটা আমি পেয়েছিলাম, পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। ভালো করেছেন। চিঠিটা আমাকে প্লিজ ফেরত দিন। চিঠিটা 2 হাতে ধরে ঠোঁটে চেপে ধরলেন করুণাময়ী। কাঁপা কাঁপা গলায় বললেন, আমার খোকার হাতের শেষ চিহ্ন। যথা সময়ে ওটা আপনার হাতেই তুলে দেব, আই প্রমিস। করুণাময়ী চিঠিটা কর্নেলকে ফেরত দিয়ে বললেন, পটাশিয়াম সাইনাইডের শিশিটা খুঁজে বের করা উচিত। শিশিটা ভর্তি ছিল দেখেছিলাম। বলে উনি পাশের ঘরে গিয়ে ডাকলেন, অবু,
শুনে যা তো। অবনী করিডোরে এসে বলল, পিসিমা, মাইরি আমি কল্পনা করতে পারছি না তুমি এসেছো। ভাঙগিলেছিস? তোমার দিব্যি। তুই ল্যাবের কাচের আলমারি খুলেছিলি? আমি? আমার মাথা খারাপ? ওষুধের আলমারি খুলে আমি করবোটা কি? ওতে পটাশিয়াম সায়ানাইডের শিশি ছিল, খুঁজে পেলাম না। ওরে বাবা, এ কি সাংঘাতিক কাণ্ড! অপু, এখনো বল, তুই ওটা চুরি করে কাউকে বেচেছিস কিনা? মা কালীর দিব্যি পিসিমা, আমি তাই পারি? আমি কেমন করেই বা জানবো ওই আলমারিতে সাইনাইড আছে? তুই খোকার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলি, তুই নিশ্চয়ই জানতিস। আমার কিছু মনে নেই, জপ তপ তন্ত্র সাধনা নিয়ে কাটাচ্ছি। আমাকে দেখেই তোমার বোঝা উচিত ছিল কি ছিলাম আমার কি হয়েছি। বলে অবনী হঠাৎ গলার স্বর চাপা করল। আমার সন্দেহ হচ্ছে এ নিশ্চয়ই ভবার কাজ। চলো তো পিসিমা, ভবার ঘর সার্চ করে দেখি। সে কর্নেলের দিকে তাকালো। ও মশাই, আপনি তো গোয়েন্দা, তালা ভাঙতে পারবেন? কর্নেল হাসলেন। তালা ভাঙার দরকার কি অবনীবাবু? আমরা বরং অপেক্ষা করি ভবতারণ ফিরে আসুক। পিসিমা, এসো আমার ঘরে বসবে, আমি চা ফা করে আনি। করুণাময়ী রুক্ষ কণ্ঠস্বরে বললেন, না, আমরা নিচে গিয়ে দাঁড়াচ্ছি, আমাকে আজ রাত্রেই আশ্রমে ফিরতে হবে। অবনী কাঁদো কাঁদো মুখে বলল, আশ্রমে কাল দিনেই যেও বরং। কে জানে কেন আজ রাত্রে বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি থাকলে সাহস বাড়ে, বুঝলে না? শিবু উকিলের গুন্ডারা কখন এসে হামলা করে বলা যায় না। অন্তত আজ রাত্রিটা থেকে যাও পিসিমা, কাল থেকে আমার আর ভয় নেই। কর্নেল বললেন, হ্যাঁ, গোপা দিল্লি থেকে এসে গেলেই আপনি নিশ্চিন্ত। করুণাময়ী বললেন, সেই বজ্জাত ডাইনি মেয়েটা আবার আসবে, তার সাহস তো কম নয়। অবনী গম্ভীর মুখে বলল, পিসে মশাই যে কেলোর কীর্তি করে গেছেন, উইল অনুসারে গোপা এই প্রপার্টির মালিক। শিবু উকিলের কাছে উইল আছে, দেখে এসো গে না। করুণাময়ী শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, চলুন কর্নেল সাহেব, নিচে যাই, এখানে থাকতে আমার দম আটকে আসছে। আমরা নিচে গেলাম। পটিকোর সামনে লনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরে এলো। অবনী বলল, ততক্ষণ মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তারা ব্রহ্মময়ী মা গো। এতক্ষণে লক্ষ্য করলাম অবনী মৈত্রর পায়ে খড়ম নেই, খালি পা। আজ সকালেও কর্নেলের বাড়িতে এসে খালি পায়ে গিয়েছিল। কর্নেল বললেন, অবনীবাবু তন্ত্র সাধনার বাতিক সম্পর্কে আপনি কিছু জানেন? করুণাময়ী বললেন, গুরুজি ওকে দীক্ষা দিয়েছিলেন, মাঝে মাঝে খোকার বাবার সঙ্গে আশ্রমে যেত। গুরুজির খড়ম চুরি করে ধরা পড়েছিল। খড়মচোরা গুরুজিকে হিমালয়ে এক সন্ন্যাসী দিয়েছিলেন। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সেই খড়ম পায়ে দিয়ে গুরুজি এক হাত উঁচুতে শূন্যে দাঁড়াতে পারেন। সব সময়? না, বছরে মাত্র একবার, কালী পুজোর রাত্রে অমাবস্যার তিথিতে হাজার হাজার ভক্তের সামনে উনি এই অলৌকিক শক্তি দেখান। সেই খড়ম চুরি করেছিল অবু। গুরুজি ক্ষমা করেছিলেন। ভক্তরা অবশ্য তার আগেই ওকে মারধর করেছিল। আমি আর খোকার বাবা তো লজ্জায় মুখ দেখাতে পারিনি গুরুজিকে। শেষে উনি নিজেই এ বাড়ি এসে আমাদের আশ্রমে ডেকে নিয়ে যান। করুণাময়ী শ্বাস ফেলে বললেন, যাক, সেসব পুরনো কথা। আপনি গোপনে আশ্রম থেকে এলেন কেন? গুরুজি অনুমতি দিতেন না বলে। কর্নেল হাসলেন। উনি অলৌকিক শক্তিধর সিদ্ধ পুরুষ, উনি নিশ্চয়ই টের পাবেন। পাবেন, কিন্তু উনি ক্ষমাশীল, মায়ের মন উনি বুঝবেন। এই সময় গেটের কাছে ভবতারণের হাঁক ডাক শোনা গেল। অবনী মন্দিরের দিক থেকে দৌড়ে এসে গেট খুলতে গেল। বলল, দেখ গে কারা এসেছে, তোর পিণ্ডি চটকানো হবে। ভবতারণ হন্তদন্ত এসে থমকে দাঁড়ালো। করুণাময়ী বললেন, ভবতারণ, তুই আমার সঙ্গে দেখা না করে চলে এলি যে? আগে সময় পাইনি।
অবনী হুঙ্কার দিয়ে বলল, কর খোল হতচ্ছাড়া, তোর ঘর সার্চ হবে। ভবতারণ পাল্টা হুঙ্কার দিয়ে বলল, যান, বেশি জাগ দেখাবেন না, আমি কি চুরি করেছি যে আমার ঘর সার্চ হবে? করুণাময়ী বললেন, তোর ঘরটা একবার দেখতে চাই ভবতারণ। ভবতারণ ভরকে গেল, তা দেখবেন বই কি, কিন্তু কেন মা ঠাকুরন? অবনী ত্রিশূল নেড়ে বলল, শাট আপ, ঘর খোল শিগগির। গোমরা মুখে ভবতারণ তার ঘরের তালা খুলল, সুইচ টিপে আলো জ্বালালো। ছোট্ট ঘর, একটা তক্তপোষে বিছানা পাতা, দড়িতে কয়েকটা জামা কাপড় ঝুলছে, দেওয়ালে অনেকগুলো ক্যালেন্ডার এবং তাক ভর্তি ওষুধের শিশি। অবনী বলল, সার্চ শুরু করুন কর্নেল সাহেব। কর্নেল তাকের ওষুধের শিশি বোতলগুলো দেখতে ব্যস্ত হলেন। অবনীতান্ত্রিক তক্তপোষের তলায় টর্চের আলো ফেলল, তারপর বলল, সুটকেসের পেছনে একটা শিশি দেখতে পাচ্ছি, দেখুন তো এটা কি? শিশিটা দেখা মাত্র করুণাময়ী কেড়ে নিলেন। তারপর শিশিটা মুঠোয় বুকের কাছে চেপে ধরে ভাঙা গলায় বললেন, ভবতারণ, তোর মনে এই ছিল? অবনী বলল, আমি থানা থেকে পুলিশ ডেকে আনি, ওকে পালাতে দেবেন না। কর্নেল বললেন, ব্যস্ত হবার দরকার নেই অবনীবাবু। কি বলছেন মশাই, হাতে নাতে ধরা পড়া আসামিকে ছেড়ে দেবো? একটু ধৈর্য ধরুন, আমি দেখছি। ভবতারণ গুম হয়ে দাঁড়িয়েছিল, গলার ভেতর থেকে বলল, আগে কি হলো কিছু তো বুঝতে পারছি না। এই শিশিটা তুমি কোথায় পেয়েছিলে ভবতারণ? আগে শিশিটা কোত্থেকে এলো তা তো বুঝতে পারছি না স্যার। এখনো খুলে বলো ভবতারণ। সত্যি বলছি স্যার, শিশিটা আমি রাখিনি। কি আছে এতে তুমি বুঝতে পারছো? পারছি মনে হচ্ছে, বিষ ভরা আছে। এর আগে তুমি এটা দেখেছিলে কোথাও? না স্যার। বলে ভবতারণ করুণাময়ীর পা জড়িয়ে ধরল, কেঁদে ফেলল সে। বিশ্বাস করুন মা ঠাকুরন, আমি কিচ্ছু জানি না, কেউ আমাকে ফাঁসাবার জন্য আমার ঘরে শিশিটা রেখে দিয়েছে। করুণাময়ী পা ছাড়িয়ে নিয়ে বাইরে গেলেন। কর্নেল বললেন, ভবতারণ, আজ আশ্রম থেকে ফিরে তুমি ঘর পরিষ্কার করেছিলে, দরজার পাশে ধুলো জড়ো করা আছে। দুপুরে পরিষ্কার করেছি, তখন শিশিটা দেখিনি। আজ তোমার ঘরে কে এসেছিল? একবার জগা এসেছিল, কিছুক্ষণ গপ্প করে চলে গেল। কে এসে? আগে উকিলবাবুর লোক। অবনী বলে উঠল, গুন্ডা কর্নেল সাহেব, সাংঘাতিক লোক। কর্নেল বললেন, আর কে এসেছিল? তারকবাবুর ছেলে গোপাল এসেছিল। অবনী বলল, সেও এক বাটপার মস্তান, জগার রাইট হ্যান্ড। কর্নেল বললেন, গোপাল কেন এসেছিল? টাকা ধার চাইতে। অবনীবাবু, আপনি কি ওদের দেখেছিলেন? না, কি করে দেখতে পাবো? অবনী এগিয়ে গিয়ে ওপাশের একটা দরজা খুলল। এই দেখুন, ভবার চেলা চামুন্ডাদের যাতায়াতের পথ। ওদিকে কর্পোরেশনের আবর্জনার গাদা এবং একটা জঙ্গলে পুরো জমি দেখা যাচ্ছিল। কর্নেল বললেন, দরজাটা বন্ধ করে দিন অবনীবাবু, আবর্জনার দুর্গন্ধ আসছে। অবনী দরজা বন্ধ করে দিয়ে বলল, তাহলে এবার থানায় যাই। ঝামেলা বাড়িয়ে লাভ নেই অবনীবাবু। বলে কর্নেল বেরিয়ে গেলেন। দেখলাম লনে আলো আধারে দাঁড়িয়ে করুণাময়ী ফুপিয়ে কাঁদছেন। কর্নেল ওর কাছে গিয়ে বললেন, শিশিটা আমাকে দিন, আমার সঙ্গে আসুন, এবারই আপনার পক্ষে নিরাপদ নয়। জয়ন্ত, এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি দেখো, মুড়ে পেয়ে যাবে। করুণাময়ীকে শিয়ালদা স্টেশনে ট্রেনে তুলে দিয়ে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরতে রাত 10:30 বেজে গিয়েছিল। এ রাতেও কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না। তবে খবরের কাগজে চাকরির কারণে প্রায়ই আমাকে এরকম বাইরে কাটাতে হয়। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, করুণাময়ী সম্পর্কে কি বুঝলে জয়ন্ত? বললাম, জেদি এবং করাধাতের মহিলা, কিন্তু আশ্রমের গুরুজির প্রতি আনুগত্যের চেয়ে ভয়টাই যেন বেশি। স্কুলটার কথা ভুলে যাচ্ছ তুমি? স্কুলে কি আছে?
ওর অন্তিম আশ্রয়। জীবনে যে সব কিছু হারিয়েছে, তার পক্ষে একটা শক্ত আশ্রয় আঁকড়ে ধরে থাকা খুবই স্বাভাবিক। কর্নেল চুরুটে ধোঁয়ার মধ্যে বললেন, তাছাড়া চিন্তা করো, স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার মতো শিক্ষা দীক্ষাও ওর আছে। এদিকে সদানন্দবাবুর যতই প্রতিভা থাক, একাডেমিক শিক্ষা তত কিছু ছিল না। কাজেই স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রশ্ন ছিল। এসব ক্ষেত্রে রুচির সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। কর্নেল চোখ বুজে অভ্যাস মতো ইজি চেয়ারে হেলান দিলেন। বললাম, একটা ব্যাপার আমার আশ্চর্য লাগছে। পটাশিয়াম সায়ানাইডের শিশি খুঁজে বের করতেই যেন উনি আমাদের সঙ্গে এসেছিলেন। শিশিটা পাওয়া গেল ভবতারণের ঘরে, অথচ উনি আর উচ্চবাচ্য না করে চুপচাপ চলে গেলেন। বলবেন আপনি ওকে আশ্বস্ত করেছেন, কিন্তু আফটার অল ওর একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। একদম জেদি কড়া ধাতের মহিলার পক্ষে এই রিয়াকশন অস্বাভাবিক। বরং বলবো অবনীর রিয়াকশন অত্যন্ত স্বাভাবিক। এতক্ষণে সম্ভবত সে থানায় খবর দিয়েছে। কর্নেল হাসলেন, চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, থানায় গেলে এতক্ষণে থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হতো। আমার ধারণা গোপা ফিরে না আসা পর্যন্ত অবনী অপেক্ষা করবে। কিন্তু আমার ভাবনা হচ্ছে ভবতারণের সঙ্গে অবনী ঝামেলা বেঁধেছে কিনা। বাঁচবার চান্স আছে, তবে তবে কি? ভবতারণ শিববাবুর অনুগত। তাছাড়া তার সঙ্গে পাড়ার গুন্ডা মস্তানদের যোগাযোগ আছে। অবনীতাকে ঘাটাবার সাহসী রাত্রিবেলায় পাবে কিনা সন্দেহ। আচ্ছা কর্নেল, ভবতারণের ঘরে শিশিটা পাওয়া গেল, অথচ সে বলছে কিছু জানে না। কিন্তু তার হাবভাব থেকে মনে হচ্ছিল সে বেপরোয়া। হ্যাঁ, শিববাবু তার গার্জেন, সে বেপরোয়া হতেই পারে। শিববাবু এবং ভকতজির চক্রান্তের কথা সুদর্শনের চিঠিতে আছে। ওরা ভবতারণকে দিয়ে পটাশিয়াম সায়ানাইডের শিশি হাতিয়ে থাকতে পারেন, তারপর কাউকে দিয়ে। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, বেশি ভাবলে ঘুমোতে পারবে না, ওঠো, শুয়ে পড়া যাক। সকালে আবার কথাটা তুললাম। কর্নেল খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন। বললেন, ভবতারণ বাড়ির পুরাতন ভৃত্য, মালিক ওষুধের কারবারি। কাজী ওষুধ সম্পর্কে কিছু ধারণা তার থাকতেই পারে। তার ঘরে অবনী বা সুদর্শনের অজ্ঞাতসারে বাইরের লোক আসার প্রমাণও আমরা পেয়েছি। সুদর্শনের মৃত্যুর পর শিববাবু এবং ভকতজির নির্দেশে সে গোপাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে। টাকা কড়ির লোভ, সাংঘাতিক লোভ। উৎসাহিত হয়ে বললাম, অবনী এবং গোপাকে ফলো করে সুদর্শন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিল। তখন এই শিশিটা হাতানোর অগাধ সুযোগ ভবতারণে ছিল। নিশ্চয়ই ছিল। আবার দেখুন, সুদর্শনের ল্যাবে ভকতজির গোডাউন থেকেও সিঁড়ি বেয়ে ঢোকা যায়। কেউ ল্যাবের দরজা খুলে দিলেই হলো। ঘটনার রাত্রে সুদর্শন ঘরে ছিল না, রাত 1টায় ফিরে এসেছিল। ওই সময়ের মধ্যে তার সুইসাইডাল নোট চুরি করা সোজা। খুব সোজা। কিন্তু সুইসাইডাল নোটের কথা কার জানা ছিল, সেই প্রমাণ আমরা পাইনি। ধরুন 2 বাত ওটা কারো চোখে পড়েছিল। তাহলে বলবো ওটা চোখে পড়ার পরই সুদর্শনকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার আগে নয়। কারণ সুদর্শনকে মেরে ফেলার ঝুঁকি ছিল। অনেকেই জড়িয়ে যেত খুনের মামলায়। কাজী শিশিটা চুরি অত আগে হয়নি। হাল ছেড়ে দিয়ে বললাম, না, আমার মাথা ভো ভো করছে। কর্নেল বললেন, সব ডেলিবারেট মার্ডারের মোটিভ থাকে, প্রতিহিংসা চরিতার্থ কিংবা বৈষয়িক লাভ। এক্ষেত্রে কারো প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সূত্র আমরা পাইনি। কাজেই বৈষয়িক লাভই মোটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? চমকে উঠলাম। বললাম, তাহলে গোপা প্রথমেই সন্দেহযোগ্য। কিন্তু গোপা তো এসেছিল সদানন্দ বটিকার ফর্মুলা হাতাতে। এই প্রপার্টির ওপর তার লোভ থাকার কথাও নয়। আপনার মতে সে বিদেশি কোনো মাফিয়া চক্রের মেম্বার। ফর্মুলা হাতানোর পর
সুদর্শনকে সে মেরে ফেলবে কেন? ঠিক বলেছ, কিন্তু অবনীকে সে ট্রাঙ্ক কলে জানিয়েছে প্ল্যান বদলে কলকাতা ফিরে আসছে। সত্যি যদি সে ফিরে আসে তখন রহস্যের পর্দা আশা করি সরে যাবে। কর্নেল কাগজ ভাঁজ করে রেখে বললেন, সমস্যা হলো জয়ন্ত, এমন একটা কেস যা কোনোভাবেই হোমিসাইড বলে প্রমাণ করা যাবে না। আমার উদ্দেশ্য শুধু এই হত্যা রহস্য জানা, তবে তোমার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টটা? ভবতারণের ঘরে পটাশিয়াম সাইনাইডের শিশি পাওয়া গেল কেন? চলো বেরোনো যাক। কোথায় যাবেন? ভবতারণের কাছে। তাকে রাত্রে কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। গাড়িতে যেতে যেতে বললাম, বৈষয়িক লাভ যখন মোটিভ, তখন নিঃসন্দেহে ভকতজি এবং তার সহযোগী শিববাবু এই হত্যাকাণ্ডের পিছনে আছেন, যদি কোপাকে আপনি রেহাই দেন। কর্নেল কোনো জবাব দিল না। বাগবাজার স্ট্রিটে ঢুকে অস্বস্তি হচ্ছিল। কালো অ্যাম্বাসেডর দেখলেই বুক ধরাস ধরাস করে উঠছিল। কর্নেল নির্বিকার। ট্রাম রাস্তা পেরিয়ে সেই গতিতে ঢুকে গেটের কাছে হর্ন দিলাম। মন্দিরের দিক থেকে অবনীতান্ত্রিক দৌড়ে এলো। এক গাল হেসে বলল, ভবা কাট, সকালে ভকতজির খোঁজে গেলাম, সেও কাট। ওর কর্মচারীরা বলল বোম্বে গেছে, বুঝলেন তো? কর্নেল বললেন, বুঝলাম, থাক আর ভেতরে যাব না, ভবতারণকে জেরা করতে এসেছিলাম। অবনী অদ্ভুত হাসতে লাগলো। বলল, কাল রাত্রে আপনারা যাওয়ার পর শিবু উকিলের কাছে গিয়েছিল ব্যাটার ছেলে। সকালে কালিদা চুপি চুপি বলল শিবু উকিল ওকে গা ঢাকা দিতে বলেছে। ভবতারণ কখন চলে গেছে জানেন? কাল রাত্রেই শিবু উকিলের বাড়ি থেকে এসে সুটকেস বোচকাবুচকি নিয়ে বেরিয়ে গেল। আমি ওকে পুলিশে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আপনি আমাকে নিষেধ করেছেন, তাই চুপচাপ ছিলাম। এই এক্ষুনি ভাবছিলাম আপনাকে টেলিফোন করি, মায়ের দয়ায় আপনি এসে পড়লেন। গোপা এখনো এসে পৌঁছতে পারিনি? এসে যাবে, তন্ত্রের আকর্ষণ, তারা ব্রহ্মময়ী মাগো। আচ্ছা চলি। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পৌঁছে কর্নেল বললেন, আমাকে এখানে নামিয়ে দাও জয়ন্ত, আজ আর অফিস কামাই করো না, দরকার হলে আমি রিং করব। কর্নেল সেদিন রিং করলেন রাত 9টায়। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে রিপোর্টার্স রুমে তখন খুব কাজের হিড়িক। আমার ছোট একটা অ্যাসাইনমেন্ট ছিল। প্রেস ক্লাবে এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে সদ্য ফিরেছি। তাড়াহুড়ো করে কপিটা লিখে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি গোপা বসে আছে, মুখে যেন হিংস্রতার তীক্ষ্ণ ছাপ। আমার দিকে একবার তাকিয়ে নিয়ে ঘড়ি দেখল। কর্নেল বললেন, তুমি কি শুধু তোমার ফেলে যাওয়া নোট বইটা নিতেই এসেছিলে? গোপার চোখে সেই অস্বাভাবিক চাউনি লক্ষ্য করছিলাম। সে শুধু মাথাটা দোলালো। তাহলে প্রপার্টির দাবি তুমি করবে না? না, প্রপার্টির দাবি করার অধিকার আমার নেই। কেন তা বলতে আপত্তি আছে? উই আর নট লিগালি ম্যারিড, কর্নেল সরকার। উই ওয়ার জাস্ট লিভিং টুগেদার। আই সি। কর্নেল হাসলেন। আমি ভেবেছিলাম তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো। দ্যাটস রাইট, সেজন্যই আমার ফেরার কথা আপনাকে জানাতে বলেছিলাম। কিন্তু তুমি তো চলে যাচ্ছ, আমাকে লড়ার সময় দিচ্ছ না। সময় যথেষ্ট পেয়েছিলেন, কিন্তু আপনি। এনিওয়ে, উঠি বলে সে দরজার কাছে গিয়ে মার্কিন ঢঙে বলল, বাই। তারপর বেরিয়ে গেল। কর্নেল হাঁকলেন। ষষ্ঠী, দরজা বন্ধ করে দে। বললাম, মাথা মুন্ডু কিছু বুঝলাম না। কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, আমিও বুঝিনি। গোপা 8:30 নাগাদ এসে বলল এদেশে ডাকিনীতন্ত্র সম্পর্কে সে অনেক তথ্য সংগ্রহ করেছিল। সেই নোট বইটা সে ভুল করে ফেলে গিয়েছিল। সেটা নাকি এতই জরুরি যে। হঠাৎ কর্নেল চোখ খুলে সোজা হলেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। কিছুক্ষণ পর বললেন, রিং হয়ে যাচ্ছে,
অবনী কি ভাঙের নেশায় কাত হয়ে গেছে? আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফোন রেখে দিলেন, আবার ধ্যানস্থ হলেন। আপন মনে বললেন, গোপা কি সত্যিই ডাকিনী তন্ত্রের নোট বই ফেলে গিয়েছিল? বললাম, আপনাদের এই চ্যালেঞ্জের ব্যাপারটা বুঝতে পারছি না। কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে আবার টেলিফোন তুললেন, ডায়াল করে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না, ব্যাপারটা দেখতে হয়। জয়ন্ত, কুইক। কোথায় যাবেন? স্যান্ডাল বাড়ি। সে কি? জয়ন্ত, আমার অস্বস্তি হচ্ছে, ওঠো। ষষ্ঠী, বেরোচ্ছি, দরজা বন্ধ করে দে। লনে নেমে গিয়ে গাড়িতে উঠলাম দুজনে। স্টার্ট দিয়ে বললাম, ও বাড়িতে যেতে আমারও অস্বস্তি হচ্ছে। কর্নেল গলার ভেতর বললেন, অ্যাডভোকেট ভদ্রলোক আমাকে আর ঘাঁটাতে সাহস পাবেন না। সম্ভবত উনি পুলিশ মহলে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। ভবতারণ এবং ভকতজি ঠিকই গা ঢাকা দিয়েছে ওর পরামর্শে, তা না হলে অবনী বাড়ি থেকে গলা ধাক্কা খেত। কর্নেলের নির্দেশে গলির মোড়ে গাড়ি লক করে রেখে দুজনে এগিয়ে গেলাম। আলো দেখে বুঝলাম নিয়মিত লোডশেডিংয়ের সময় উত্তীর্ণ হয়েছে। প্রথমেই চোখে পড়ল গেটে তালা দেওয়া নেই। কর্নেল ঢুকে পড়লেন, তারপর হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করে পোর্টিকোর তলায় গিয়ে দেখি দরজা হাট করে খোলা। ওপরতলার করিডোরে গিয়ে কর্নেল অবনীর ঘরের সামনে দাঁড়ালেন। দরজা খোলা। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, যা ভেবেছিলাম। ঘরের ভেতর আলো জ্বলছে। মেঝেই উপুর হয়ে পড়ে আছে অবনীতান্ত্রিক, স্পন্দনহীন শরীর। একটা মদের গেলাস ভেঙে চুড়ে মেঝে ছড়িয়ে রয়েছে। অবনীর মুখের পাশে একটু রক্ত। বললাম, এ কি সর্বনাশ! কর্নেল আস্তে আস্তে বললেন, সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিতেই ফিরে এসেছিল গোপা। মাফিয়া চক্রের মেম্বারদের কাছে সাংঘাতিক বিষের বড়ি থাকে। চলে এসো জয়ন্ত, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আমার মুখ দিয়ে কথা বেরোলো না। শরীরের ওজন বেড়ে গেছে যেন। গেট দিয়ে বেরোনোর সময় কেউ লক্ষ্য করছে কিনা সেদিকে মন ছিল না। যন্ত্রচালিতের মতো গাড়িতে উঠে স্টার্ট দিলাম। আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট করে ফেলবো হয়তো। বাগবাজার স্ট্রিটে পৌঁছে কিছুটা ধাতস্থ হয়ে বললাম, থানায় জানানো উচিত ছিল। ছেড়ে দাও, যথা সময়ে পুলিশকে জানানোর লোক প্রচুর পাওয়া যাবে। কিন্তু অবনী কেন সুদর্শনকে মেরে ফেলল? গোপাকে পাওয়ার লোভে, এবং সে ভেবেছিল গোপাকে পাওয়া মানে কার্যত প্রপার্টি হাতে পাওয়া। তবে ভুলটা করেছিল গোপাই, অবনীকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছিল। সেটা হয়তো স্রেফ অভিনয়, কিন্তু নির্বোধ অবনীর মনে লোভ জাগিয়ে দেওয়ার পক্ষে সেটা যথেষ্টই। আমি এই সম্ভাবনার কথা আপনাকে বলেছিলাম, কিন্তু নেহাত আন্দাজে বলেছিলে, কিন্তু গোড়া থেকেই অবনী আমার সন্দেহের তালিকায় ছিল। পরে জানলাম সে বিএসসি পর্যন্ত পড়েছে এবং ওষুধ কারখানায় কাজও করেছে। তার পক্ষে পটাশিয়াম সাইনাইডের খোঁজ রাখা খুবই সহজ, কিন্তু দুইবার সুইসাইডাল নোটটা তার হাতে না এলে সে গোপার প্রতি যত লোভী হোক সুদর্শনকে খতম করা ঝুঁকি নিত কিনা সন্দেহ আছে। সুদর্শন নিজে থেকে কবে আত্মহত্যা করবে সেই আশায় তাকে থাকতে হতো। তবে আজ ভবতারণের ঘরে শিশি উদ্ধারে অতি উৎসাহ তার মুখোশ খুলে দিয়েছিল। বললাম, গোপা দিল্লি থেকে ফিরে সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিল কেন? এখানে থাকার সময় কি সে আজ করেনি কিছু? এখানে থাকার সময় সে এটা করতে পারত। কর্নেল একটু চুপ করে থেকে তারপর বললেন, এই প্রশ্নের জবাব গোপাই দিতে পারে, কিন্তু এখন আর তাকে পাচ্ছি কোথায়? চ্যালেঞ্জ কথাটা এখনো আমি বুঝতে পারিনি কর্নেল। সুদর্শনের হত্যাকারীকে খুঁজে বের করা চ্যালেঞ্জ। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে দেখি ভবতারণ ফুলো ফুলো মুখ এবং লাল চোখ নিয়ে মেঝে বসে আছে। কর্নেলকে দেখেই হাউমাউ করে কেঁদে পা ধরতে গেল। কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, তোমার ভয় নেই ভবতারণ, কিন্তু আগে বলো, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? ভবতারণ চোখ মুছে বলল,
উকিলবাবু আমাকে চণ্ডীতলা আশ্রমে গিয়ে মা ঠাকুরনের কাছে সব বুঝিয়ে বলতে বলেছিলেন। সেখানে গিয়ে দিব্যি কেটে সব বললাম। মা ঠাকুরন আমাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বললেন। দিনে আসতে আমার সাহস হলো না, পুলিশের ভয়, তাই সন্ধ্যা ট্রেনে চলে এলাম। তোমার কোনো দোষ নেই ভবতারণ, কিন্তু তোমার ঘরে বিশেষ শিশি গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তবে বলো। আমার ঘরে তালা খোলা সহজ। বাড়ির সব তালার চাবি অবনীবাবুর কাছে আছে। খুললে উনি খুলতে পারেন। ডুপ্লিকেট চাবি দিয়ে? আগে। আচ্ছা ভবতারণ, সুদর্শনকে সাহেব বলতে কেন? উকিলবাবু বলেছিলেন ওদের সাহেব মেম সাহেব বলবি, তাই বলতাম। তুমি সুদর্শনের ঘর পরিষ্কার করতে? আগে। সুদর্শনের ঘরের কোনো কাগজপত্র অবনীবাবুকে দিয়েছিলে? ভবতারণ চমকে উঠল, বলল, সাহেব জোরে ফ্যান চালিয়ে দিয়ে কোথায় বেরিয়েছিলেন। ঘর সাফ করতে গিয়ে দেখি একটা ভাঁজ করা কাগজ টেবিলের নিচে পড়ে আছে। আমি কাগজটা কুড়িয়ে টেবিলে রাখতে যাচ্ছি, এই সময় অবনীবাবু এসে বললেন, ওটা কি রে দেখি। উনি কাগজটা দেখে বললেন, পাগলের কাণ্ড, ওর বউকে দেখাই, বলে হাসতে হাসতে ওটা নিয়ে চলে গেলেন। কবে? যেদিন রাত্রে সাহেব মারা গেলেন। কিন্তু কখন কাগজটা পেয়েছিলে? বিকেল বেলায়। সেদিন দুপুর পর্যন্ত সাহেব ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলেন। ডাকাডাকি করে ওঠালাম, খেয়ে দিয়ে বেরুলেন, ফিরলেন রাত 1টায়। তারপর? তুমি ওকে কাগজটার কথা বলনি? মনে ছিল না, উনিও কিছু জিজ্ঞেস করেননি, করলে নিশ্চয়ই বলতাম। একসময় টেলিফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন। তারপর বললেন, গোপা, কোথা থেকে ফোন করছো? ঠিক আছে, বলো না, শুধু একটা কথা জানতে চাই। তুমি দিল্লি গিয়ে কিভাবে জানতে পারলে অবনী? হ্যাঁ, আমি দেখে এসেছি। না, অপরাধী শাস্তি পেয়েছে। তার চেয়ে বড় কথা, যে মৃত্যু হত্যা বলে প্রমাণ করা যাবে না তা নিয়ে। হ্যাঁ, বুঝেছি। হ্যালো হ্যালো হ্যালো। কর্নেল ফোন রেখে বললেন। গোপা লাইন কেটে দিল। ও কি বলল? কর্নেল ভবতারণের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি এসো ভবতারণ, তোমার চিন্তার কারণ নেই। তুমি আশ্রমে গিয়েই থাকো কিছুদিন, মা ঠাকুরনের সেবা যত্ন করো। ভবতারণ বেরিয়ে যাওয়ার পর বললাম, গোপা কি বলল? বিবেক যন্ত্ররা তাকে দিল্লি থেকে ফিরিয়ে এনেছিল। সে কি জানতো কে সুদর্শনকে খুন করেছে? জানতে পেরেছিল, কিন্তু রিস্ক নিতে চায়নি। এখানে শিববাবু তার পেছনে লেগেছেন। তার চেয়ে দিল্লি থেকে গোপনে ফিরে অবনীকে শাস্তি দিয়ে যাওয়া তার পক্ষে নিরাপদ মনে হয়েছিল। কর্নেল চুরুট ধরিয়ে ইজি চেয়ারে হেলান দিলেন। ধোয়া ছেড়ে ফের বললেন, আমাকে কথাটা অবনীর মাধ্যমে জানাবার কারণ এবার আশা করি বুঝতে পারছো। সে বলতে চেয়েছিল আমি তাকে যেন বিপদে না ফেলি, কারণ আমিও সুদর্শনের হত্যাকারীর শাস্তি চাই। কিন্তু সত্যি বলতে কি, খুনের বদলে খুন, এমন শাস্তি চাইনি। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে ডাকিনী তন্ত্রের শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার জন্য অপেক্ষা করব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।